দেখো, তাপগতিবিদ্যার আমরা আগে এমসিকিউগুলা এখানে কিছু সূত্র দেখে তারপর সিকিউ সলভে যাচ্ছি। যেমন দিছো পরীক্ষা, হ্যাঁ, দ্বিতীয় পত্র ভালো মতো করে দাও, দুটা মিলায়া যাতে একটু তোমার এ গ্রেডের কাছাকাছি হলেও যাইতে পারো আর কি। হ্যাঁ, এ গ্রেড আসলেই হবে, এ গ্রেড মানে অনেক কিছু। এ গ্রেড তুমি যদি সিকিউ খাতায় এ গ্রেড তুলতে পারো তাহলে দেখা যাবে যে ওই ব্যবহারিকে ভালো করলে গ্রেস বাড়ে যায়। আচ্ছা, তাপগতিবিদ্যাতে আমরা মেইনলি যে সূত্রগুলো নিয়ে এখানে বেশি ম্যাথ করতে হবে এগুলো এমসিকিউতে আসতে পারে। তোমার এক স্থির বিন্দু নীতি, টি ইজ ইকুয়াল টু এক্স টি আর, দুই সাত আসলে এগুলো লাগবে না যদি অতটা সিকিউতে আসে না। সো যখন লাগবে তখন দেখিও, কম আসে তো এই জন্য এটা মাথায় রাখিও। ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ, মনে করো এটা একটা সিস্টেম। এই সিস্টেমে তুমি কিউ পরিমাণ তাপ দিচ্ছ, কিউ পরিমাণ তাপ দেওয়ার ফলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হলো ডব্লিউ পরিমাণে, ইউ পরিমাণে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হলো এবং ডব্লিউ পরিমাণ কাজ সম্পাদিত হলো। তাহলে কোনো একটা সিস্টেমে কিউ পরিমাণ তাপ দিলা, তাপ শক্তি দিলা, ইউ পরিমাণে এখানে কাজ সম্পাদিত অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হলো, আর ডব্লিউ পরিমাণ কাজ সম্পাদিত হলো। তাহলে তোমার সূত্রটা হচ্ছে যে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ, বা ডেল একই কথা। এবং একটা বিষয় মনে রাখিও, সমচাপ প্রক্রিয়াতে ডেল ডব্লিউ ইজ ইকুয়াল টু পি ডেল বি হয়, আর সমায়তন প্রক্রিয়াতে এই যে কৃত কাজটা শূন্য হয় ডেল ডব্লিউটা, এখানে এটা ব্র্যাকেট দিয়ে লিখে রাখতে পারো, ডেল ডব্লিউ ইজ ইকুয়াল টু জিরো। কারণ কি জানো? কারণ এখানে সমায়তন প্রক্রিয়ায় ডেল ডব্লিউ এর মান এই ডেল বি এর মান জিরো হয়ে যাওয়াতে ডেল ডব্লিউ এর মানটা জিরো হয়ে গেছে এখানে। হ্যাঁ, তো এটা একটু ফিক্সডভাবে মনে রাখিও, সমায়তন প্রক্রিয়ায় তোমার ডেল ডব্লিউ এর মান কি হয়? জিরো হয়, কৃতকাজ শূন্য। পরীক্ষা আসতে পারে অনেক সময়, সময় কোন প্রক্রিয়াতে কৃতকাজ শূন্য হয়? সমায়তন প্রক্রিয়াতে। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য মনে রাখবা যে ডেল ডব্লিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ বা মাইনাস ডেল ইউ বলতে পারো, একই কথা। এই ক্ষেত্রে আমাদের কিসের মান শূন্য হয়? এক্ষেত্রে তোমার কাজের তোমার রুদ্ধতাপীয় মানে কি? রুদ্ধতাপীয় মানে হলো তাপ দিবেও না নেবেও না, তার মানে তাপের আদান প্রদানটাই শূন্য, ডেল কিউ এর মানটাই শূন্য। ঠিক আছে, ডেল ডব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ইউ হবে। আচ্ছা, সবচেয়ে বেশি যে সূত্রটা লাগবে সেগুলো হচ্ছে এগুলা। কৃতকাজের মধ্যে সমচাপ প্রক্রিয়ার জন্য পিবি এবং সমষ্ঠ প্রক্রিয়ার জন্য এনআরটি লন বি টু বাই বি ওয়ান, এগুলো আমি তোমাদেরকে আগেও একবার পড়িয়েছিলাম মনে হয়। এটা যে কৃতকাজ সমষ্ঠ প্রক্রিয়া কৃতকাজের সূত্র খুব গুরুত্বপূর্ণ। সমষ্ঠ প্রক্রিয়া মানে কি? যেখানে কোনো তাপমাত্রার পরিবর্তন হবে না, তাপের না, তাপমাত্রার পরিবর্তন হবে না। ঠিক আছে, সমষ্ঠ প্রক্রিয়া কৃতকাজ ইজ ইকুয়াল টু এনআরটি লন বি টু বাই বি ওয়ান, এনআরটি লন বি টু বাই ভি ওয়ান। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ সমান কি? এনআর ওয়ান মাইনাস গামা ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনআর ওয়ান মাইনাস গামা ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। বুঝে গেছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ হচ্ছে এনআর ওয়ান মাইনাস গামা ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। ঠিক আছে, আসো বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্র আমরা কি পড়ছি? বয়েলের সূত্র হচ্ছে যে পি ওয়ান বি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু বি টু। বয়েলের সূত্র আমরা সমস্যা প্রক্রিয়াটা অ্যাপ্লাই করি, তো এটা মনে রাখবা, পি ওয়ান বি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু বি টু। এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে পি ওয়ান বি ওয়ান টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু পি টু বি টু টু দি পাওয়ার গামা। ঠিক আছে কি না? পি ওয়ান বি ওয়ান টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু পি টু বি টু টু দি পাওয়ার গামা। আর একটা হচ্ছে তুমি যদি টিবি ইউজ করো, টি ওয়ান বি ওয়ান টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টিবি টি টু বি টু টু দি গামা মাইনাস ওয়ান। আর টিপি বললে ওয়ান মাইনাস গামা, এটা হচ্ছে যে গামা মাইনাস ওয়ান আর হচ্ছে ওয়ান মাইনাস গামা। ঠিক আছে, এই তিনটে সূত্র মাথায় রাখিও। আর হচ্ছে তোমার এখানে এগুলা লাগবে না খুব একটা। সিপি বাই সিপি ইকুয়াল টু আর মানে হলো মোলার আপেক্ষিক তাপ। সবচেয়ে বেশি সূত্র লাগবে এগুলা। কোনো অবস্থার পরিবর্তন হলে আমরা ডিকিউ ইকুয়াল টু এমএস ডেল্টা দিয়ে তাপের পরিবর্তন জানতে চাই, যদি বের করতে পারি। মানে তোমাকে এখানে দুইটা বিষয় বের করতে হইতে পারে, একটা হচ্ছে যে তোমার তাপের পরিবর্তন, আর একটা হচ্ছে যে তোমার এন্ট্রপির পরিবর্তন। একটা কি? একটা হচ্ছে যে তাপের পরিবর্তন, একটা হচ্ছে যে কি তাপের পরিবর্তন, আর একটা হচ্ছে যে কি এন্ট্রপির পরিবর্তন। যদি তোমাকে তাপমাত্রার পরিবর্তন দেওয়া থাকে তখন তুমি ডিকিউজ, যদি তোমাকে তাপমাত্রার পরিবর্তন হয় তখন তুমি ডিকিউজ ইকুয়াল টু এমএস ডেল্টা সূত্রটা ইউজ করবা। যখন তোমার অবস্থার পরিবর্তন হবে তখন তুমি ডিকিউজ ইকুয়াল টু এমএল এফ এমএল বি সূত্রটা ইউজ করবা, বা এমএল বলতে পারো, শুধু এমএল সূত্রটা ইউজ করবা। ঠিক আছে,
তাহলে খেয়াল করো, যদি তোমাকে তাপের পরিবর্তন জানতে চাই তখন তুমি এই সূত্রগুলো ইউজ করবা। ওখানে যদি তাপমাত্রার পরিবর্তন হয় ডিকিউ ইকুয়াল টু এমএস ডেল থিটা, অবস্থার পরিবর্তন হয় ডিকিউ ইকুয়াল টু এমএল, সূত্রটি ইউজ করবা। মনে করো এখানে বরফ -2°C আছে, বরফটা আগে 0°C বরফে পরিণত হবে, এরপরে সেটা 0°C পানিতে পরিণত হবে। এখানে -2 এর বরফ আছে, এখানেও 0° বরফ আছে, তার মানে এক্ষেত্রে কিসের পরিবর্তন? অবস্থা তো একই, এখানেও বরফ এখানেও বরফ এখানেও বরফ, কঠিন, ওইখানেও কঠিন এখানেও কঠিন, বাট তাপমাত্রার পরিবর্তন হয়েছে না। তাহলে এখানে হচ্ছে যে ডিকিউ ইজ ইকুয়াল টু এমএস ডেল থিটা, এটা সূত্র। আর এখানে দেখো এখানেও 0 এখানেও 0, তাহলে তাপমাত্রা একই বাট অবস্থা ভিন্ন। এখানে বলতেছে বরফ, এখানে হয়ে গেছে পানি, তার মানে এখানে হচ্ছে যে অবস্থা ভিন্ন, তার মানে এমএল সূত্রটা ইউজ হবে। বুঝতে পারছো? তাহলে তাপের পরিবর্তন যদি তোমাকে জানতে চাই তখন দুইটা সূত্র হতে পারে, তাপমাত্রা পরিবর্তন হলে এটা, অবস্থার পরিবর্তন হলে এটা। আর যদি এন্ট্রপির পরিবর্তন জানতে চাই সেম প্রসিডিউরেও, এন্ট্রপির পরিবর্তন জানতে চাইলে তোমার হচ্ছে একটা হচ্ছে যে ডিএস ইজ ইকুয়াল টু তাপমাত্রার পরিবর্তন হলে, এন্ট্রপির পরিবর্তন যদি জানতে চাই তাহলে তাপমাত্রার পরিবর্তন হলে ডিএস ইজ ইকুয়াল টু এমএস লন T2/T1 হবে, অবস্থার পরিবর্তন হলে ডিএস ইজ ইকুয়াল টু ml/Ti অথবা ml/T স্টিম, যেটাই আমাদের লাগে। তাহলে এখানেও সেম, তাপমাত্রা পরিবর্তন হলে ডিএস ইকুয়াল টু এমএস লন T2/T1 আর ডিএস ইকুয়াল টু ml/T আর কি, ঠিক আছে? আর ডিএস ইজ ইকুয়াল টু কি, ডিগ্রি ডিভাইড বাই টি, মানে এন্ট্রপির মান যদি জানতে চাই তোমাকে তাপমাত্রা থেকে, তাহলে জাস্ট তাপমাত্রাটাকে তুমি তাপমাত্রা দ্বারা ভাগ করে দিবা। আর একটা বিষয় মনে রাখবা, কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে Q2/Q1 এবং T2/T1 এর মানগুলো সমান হয়, অনুপাতগুলো কি হয়, সমান হয়। কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে Q2/Q1 এবং T2/T1 এর অনুপাতদ্বয় কি হয়, সমান হয়। এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2/Q1 ইজ ইকুয়াল টু, আমরা তাহলে এখানে Q2/Q1 এর জায়গায় এটা বসাইতে পারি, T2/T1ও বসাইতে পারি। আর সকল ইঞ্জিনের ক্ষেত্রে এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2/Q1, ওকে? কারণ সকল ইঞ্জিনের ক্ষেত্রে তুমি টিটা ইউজ করতে পারবে না, এটা মনে রাখিও। একমাত্র কার্নো ইঞ্জিন বললে তুমি Q2 ইউজ করতে পারো, T2 ইউজ করতে পারবা, কারণ তুমি Q2/Q1 ইজ ইকুয়াল টু T2/T1টা জানো। তাহলে এখন আমরা যদি একটু সিকিউতে দেখি, এগুলো সহজ সিকিউ, এগুলাতে অত সূত্র ইউজ করা হয় না। ঢাকা বোর্ড 2023-এ যে কোয়েশ্চেনটা আসছে দেখো একটু কি বলছে। তোমাকে এখানে চিত্রে গ্যাসের চাপ এবং তাপমাত্রার পরিবর্তন দেখানো হয়েছে। এখানে কিউ থেকে আরে যেতে তাপগতীয় ব্যবস্থায় 80 জুল তাপশক্তি সরবরাহ করা হয়েছে। এই যে এখানে তোমার কিউ থেকে আরে যেতে, যেখানে কিউ আছে না, কিউ থেকে আরে যেতে 80 জুল তাপশক্তি সরবরাহ করা হয়েছে। রুদ্রতাপীয় উদ্দীপক অনুসারে আর অবস্থানে আসতে তাপগতীয় ব্যবস্থাটি অন্তঃস্থ শক্তির পরিবর্তন বের করতে হবে, ডিইউ এর মান বের করতে হবে আলটিমেটলি, ঠিক আছে? ডিইউ এর মান কোথায় আসতে, আর অবস্থানে আসতে, এই যে এখান থেকে এখানে আসতে অভ্যন্তরীণ শক্তির পরিমাণটা আমাদের বের করতে হবে, ওকে? আচ্ছা, কিউ থেকে আর অবস্থা সমায়তন প্রক্রিয়া, কিউ থেকে আর, একে কিউ থেকে আর তুমি খেয়াল করো, এখানে কিউ থেকে কিউটার আয়তন কত, এই যে 8, আর আয়তন কত, আবার 8, তার মানে এখানে আয়তনটা সমান না। আয়তন সমান হলে এটাকে কি বলি আমরা, সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়া আমরা কি বলছি একটু আগে, সম আয়তন প্রক্রিয়া কৃত কাজ কি হয়, শূন্য হয়, ডিডব্লিউ এর মান কি হয়, শূন্য হয়। তার মানে এখানে তো আগেই জানো সম আয়তন প্রক্রিয়া কি হয়, কৃত কাজ শূন্য হয়। তার মানে এখানে আমরা সূত্র কি জানি, সূত্র জানি ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডি ডব্লিউ। তো এখানে তুমি ডিডব্লিউ এর মান কি বলেছ, শূন্য, ডিইউ আর ডিকিউ, তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ, ঠিক আছে? আলটিমেটলি আমাদের সূত্র কি, ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ। তার মানে তুমি এখন যদি সামহাও ডিকিউ এর মানটা বের করতে পারো তাহলে এটাই হচ্ছে মূলত তোমার আনসার, ওকে? আচ্ছা, তো তোমাকে বললো 80 জুল তাপশক্তি সরবরাহ করা হলো, আনসার তো হয়ে গেল, ডিকিউ হলো আনসার। তোমাকে বলে দিছো 80 জুল তাপশক্তি সরবরাহ করলো, বুঝছো? কোনো ম্যাথই করতে হলো না। মাহি, হ্যাঁ বুঝছি। আচ্ছা, সহজ আছে, হ্যাঁ বলে দিছে এখানে। আর এখানে সূত্রটা অ্যাপ্লাই করছে জাস্ট, এই যে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ হয়, ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ, আর এখানে ডিইউ এর মান 80 জুল ডিরেক্ট বসাই দিছে, কারণ কি এখানে তো দেওয়াই আছে এটা, এই যে ডিকিউ এর মান 80 জুল বলেই তো দিছে, কিছু করার নেই। এরপর একটা ইন্টারেস্টিং একটু পি কিউ আর পি, এই যে
পি কিউ আর পি কিউ আর পি, যে আবার আর পি আর কি, পি কিউ আর পি মানে এই যে এইটাতে চক্রের প্রতি ধাপের কাজের তুলনা করো, মানে আমাদের এখানে প্রতিটা ধাপের কাজের তুলনা করতে হয়, মানে পি কিউ ধাপটা আগে বের করতে হয়, পি কিউতে আয়তনের পরিবর্তন হয়েছে, ঠিক আছে, বাট চাপ একই মানে সমচাপ প্রক্রিয়া তাইলে, হ্যাঁ এগুলো তো বুঝতে হবে তোমাকে। এই যে দেখো এই পাশে গেলে মানে কি সমচাপ প্রক্রিয়া না, পি বিন্দুতেও 20 চাপ, এই যে উপরে কি দিছে চাপ দিছে, এটা চাপ, আর নিচে কি আয়তন, তাহলে পি বিন্দুতেও চাপ হলো 20, কিউ বিন্দুতেও চাপ হলো যে 20, তার মানে পুরোটাতে সমচাপ, তার মানে এটা সমচাপ প্রক্রিয়ার সূত্রগুলো ইউজ করব। কিউ আর এটা সমায়তন বলছি কারণ এখানেও 8, এখানেও 8, আর এখানে কি, এখানে তোমার আমাদের আয়তনের পরিবর্তন হচ্ছে, চাপের পরিবর্তন হচ্ছে, আমরা নর্মালি সূত্রটা ইউজ করবো তাইলে। ওকে, প্রত্যেকটা ধাপে তোমাদেরকে এখন এ করতে হবে। তাহলে এখানে পিকিউ ধাপে আগে বের করছে, পিকিউ ধাপে ডিডব্লিউ সমান কি পি ডেল বি, মনে আছে সূত্র পড়ছিলাম এটা, পি ডেল বি এখনই পড়ছি, ডি কিউ ইজ ইকুয়াল টু পি ডেল বি। তাহলে ডেল বি এর মান বের করো, ডেল বি এর মান কত, এখানে দেখো এখানে তোমার আছে কত 4, এখানে কত 8, 8 মানে 4 ইজ ইকুয়াল টু 4, এই যে বি1 4 বি2 8, তাহলে এখান থেকে বিয়োগ করবে 8 মাইনাস 4 ইজ ইকুয়াল টু এত জুল। আর ডিকিউ সমান কত, ডিকিউ সমান হলো তোমার পিকিউ, ডিকিউ সমান হচ্ছে যে আমরা বের করলাম এখানে পি ডেল বি দিয়ে বের করলাম 80 জুল, পি ওয়ানের সাথে গুণ করে দিলা, চাপ তো 20 দেওয়া আছে এখানে, চাপ স্থির চাপ না সমচাপ, সমচাপ হলে চাপটা গুণ করে দিলা, পিকিউ দাবে তাহলে কৃতকাজ বের এলো। কিউ আর দাব তো বের করার কিছু নাই, তুমি জানো সময়তম প্রক্রিয়ার কৃতকাজ শূন্য, আগেই তো বলছি যে সময়তম প্রক্রিয়া ডিডব্লিউ এর মান কত শূন্য, বের করার কিছু নাই আর, এটা লিখে দিবা ডিরেক্ট। আর আরপি দাপে বের করতে হবে একটু মানে ইয়ে করে, আরপি দাপেরটা কাজ হলো মূলত এই পুরোটার ক্ষেত্রফল, এটা একটু বুঝতে হবে। আরপি দাপের কাজ কি, এটা তোমাকে এটা আলাদা কোনো সূত্র নাই, ঠিক আছে, এটার তোমার ক্ষেত্রফল হচ্ছে মূলত এই পুরো এরিয়ার ক্ষেত্রফলটা, পুরো এরিয়ার ক্ষেত্রফল যত পাও সেটাই হচ্ছে তোমার আনসার। পুরো এরিয়ার ক্ষেত্রফল কেমনে বের করবা, এটা একটা ট্রাপিজিয়াম, কিন্তু এটা একটা কি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দূরত্বটা দেওয়া আছে তোমাকে, আর এই বাহুগুলোর দৈর্ঘ্য বের করতে পারো, তাই না, এইগুলো বাহুর দৈর্ঘ্য বের করতে পারবে, এটা বাহু হচ্ছে 40, এটা বাহু হচ্ছে যে 20, তাহলে তো জানাই আছে সব, বের করে দিবা জাস্ট। এই যে এটা একটা বহুভুজ মানে এটা হচ্ছে তোমার কিয়া, তোমাকে এখানে দুই ভাগে ভাগ করে করছে, তাইলে তারপরেও তারা তুমি একবারে করতে পারো, আমি যেটা বলছি ট্রাপিজিয়াম ধরে করে ফেলতে পারো, অসুবিধা নাই। দেখো এরা কি করছে, এরা এটাকে চতুর্ভুজ ধরছে, এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করছে, দেন এটাকে ত্রিভুজ ধরছে, ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করছে, দেন দুটাকে যোগ করছে, এভাবেও করতে পারো, এটা চতুর্ভুজ না, চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানো, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এখানে তো এটা দৈর্ঘ্য 4, তাহলে তোমার এটাও হবে 4, তার মানে তো বের হয়ে গেছে, এটাও 4 এটাও 4, দৈর্ঘ্য যোগ প্রস্থ দিয়ে বের করবা। আর এটা তো বুঝছো, ঠিক আছে, এটা 4 হলে এটা কিন্তু 20, তাহলে এটা আয়ত সূত্র, 4 গুণন 20, 4 20 80, আর উপরে তো তোমার কি এটা ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজের জন্য তোমাকে এটা জানাছো কত, এই যে 40 থেকে 20 গেলে 20, আর এটা কত জানা 8 থেকে 4 গেলে 4, তাহলে দুটা বাহু দৈর্ঘ্য জানাছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, শেষ। এই যে ত্রিভুজের হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা থেকে এটা করবা, দেন বের করবা, ঠিক আছে, দেন সবগুলা মধ্যে যাচাই করবা, তুলনা করতে বলছে মানে কি যাচাই করতে হবে কোনটা বেশি কোনটা কম, বুঝতে পারছো, চিত্র দেখে দেখে ম্যাথ করা, এখানে কঠিন কিছু না। বলো মিসকাশন বোঝা গেছে কি না? ওকে, এরপর আসো ঢাকা বোর্ড 2023, 56 গ্রাম, কিরকম আসছে এটা, সূত্রগুলাই আর কি। 56 গ্রাম নাইট্রোজেন গ্যাসকে একটি ইঞ্জিনের সাহায্যে প্রথমে সমষ্ট প্রক্রিয়া এবং পরে রুদ্রতাপীয় প্রক্রিয়া আয়তন 3 গুণ করা হলো, তাহলে কত গ্রাম, 56 গ্রাম, প্রথমে সমুষ্ণ প্রক্রিয়া পরে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় আয়তন 3 গুণ, মানে B1 যদি বি হয় B2 হবে তোমার 3B, ইঞ্জিনটা 127 ও 27 ডিগ্রি তাপমাত্রায় কার্যকর আছে, মানে হলো তোমার 127 মানে হলো তাপ উচ্ছেদ তাপমাত্রা, আর এই 27 মানে হলো তাপ গ্রাহকের তাপমাত্রা, এটা বুঝে নিতে হবে। ইঞ্জিনটার ক্ষমতা কর্মদক্ষতা বের করো, খুবই সহজ এক লাইনের ম্যাথ, আমরা তো টি এর মান জানি, এই যে তাপ উচ্ছেদ তাপমাত্রা 127 বলছে না, আর তাপ গ্রাহকের তাপমাত্রা 27, তাহলে 1 মাইনাস T2/T1 ইন্টু 100%, ঠিক আছে, জাস্ট বসাই দিবা, বের করবা আনসার, শেষ। এরপর ওটা কি বলছে, কোন প্রক্রিয়ার কৃতকাজ বেশি,
তোমাকে সমুষ্ণ প্রক্রিয়া বলছে একটা, রুদ্ধতাপীয় বলছে প্রক্রিয়া একটা। যে সূত্রগুলো বলে আসছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজের সূত্র, সমুষ্ণ প্রক্রিয়া কৃতকাজের সূত্র জাস্ট মনে রাখবা আর এখানে বসাবা। W = ln ln b2 / bu1 এ বসাইলা n এর মান, r এর মান, t এর মান, ln এর মান। b2 মানে কি ওই যে 3b 3 গুণ হলো আয়তনের মান তোমাকে দেওয়া নাই, তো তুমি ধরে নিবা b1 সমান শুধু b আর b2 সমান 3b, 3 গুণ হলো না, তাহলে বসাইলা মান বের করলা। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় nr1 - gamma T2 - T1 একই কথা, কিন্তু বয়ানগুলো বসায় বের করবে। আর এটা বুঝে নিতে হবে, এটা নাইট্রোজেন গ্যাস বলছে না, নাইট্রোজেন কিন্তু দ্বিমূল গ্যাস। দ্বিমূল গ্যাসের জন্য গামা এর মান 1.4, এটা মুখস্থ 1.4। এক মূল গ্যাসের জন্য 1.67, আর এর চাইতে বেশি হলো 1.33 আমার যদি বল না হয়। গেল এরপরেরটা অনেকটা একই, আগে যেটা করাইলাম কৃতকাজেরটা আসছে। আচ্ছা এটা দেখো, এটা করো একবার। এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা পরিচিত হয় তোমরা আশা করি জানো, কার্নো ইঞ্জিনের কার্নো চক্র। এখানে প্রথমটা কি রুদ্ধতাপীয় সমুষ্ণ প্রসারণ, এটা কি সমুষ্ণ প্রসারণ। এরপরেরটা কি রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ। এরপরেরটা কি সমুষ্ণ সংকুচন। এরপরেরটা কি রুদ্ধতাপীয় সংকুচন। এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। 4টা প্রক্রিয়া নাম দিতে পারো তুমি। এটা হচ্ছে যে এ বি হচ্ছে সমুষ্ণ প্রসারণ, বি সি রুদ্ধতাপীয় প্রসারণ, সি ডি সমুষ্ণ সংকোচন, ডি এ রুদ্ধতাপীয় সংকোচন। ওকে, তাকে কি বলছে, ইঞ্জিন কর্তৃক কৃতকাজের পরিমাণ বের করো। হ্যাঁ, কৃতকাজ ডব্লিউ, তাহলে আমরা কৃতকাজের পরিমাণ বের করব। আচ্ছা, কৃতকাজ T2 এর মান দেওয়া আছে এখানে, আর এদিকে তোমার T1 এর মান দেওয়া আছে, Q1 এর মান দেওয়া আছে। আচ্ছা, তা আমরা কৃতকাজের পরিমাণ বের করব। কৃতকাজের পরিমাণ হচ্ছে তোমার টোটাল Q1 T1 এগুলো থেকে বের করতে হবে তোমাকে, তো কোনটা নির্দিষ্ট চক্রে তো বলে নাই, এজন্য আমরা নর্মাল সূত্র ইউজ করে করব। তো খেয়াল করো, আমরা মানে এটা বেসিক একটা সূত্র দিয়ে করছে তারা, স্পেসিফিক কোনো সূত্র না। এটা কীরকম, তুমি আগে ইটাটা বের করছো। ইটা মানে কি কর্মদক্ষতা, মানে কতটুকু সে কাজ করতে পারে, ক্ষমতা। ক্ষমতার সাথে তাপ উৎসের তাপমাত্রা, গৃহীত তাপ Q1 মানে তাপ উৎসের তাপের পরিমাণটা গুণ করে দিছো, তাহলে তোমার কৃতকাজ পেয়ে গেলা। ঠিক আছে, মানে W = DQ, এটাই আর কি, মানে এইখানে এই ইয়াটা খাটাইছে, W = DQ তোমার মূলত। তাহলে এটার পরিমাণ বের করতে পারো সূত্র দিয়ে, এটার সাথে যে এর মানটা বের করে দিবে, কারণ এখানে তোমাকে এর বাইরে অন্য কিছু তথ্য দেওয়া নাই তো বের করার জন্য। ঠিক আছে। আচ্ছা, এরপরেরটাও কি বলছে, কারণ তোমাকে আয়তনের কিছু যদি দেয়া থাকতো তুমি ওই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারতা। আমরা যে বললাম সমষ্ণ প্রসারণ, সমষ্ণ সংকোচন, এগুলো অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই এখানে, এই জন্য তোমাকে এই মেথড অ্যাপ্লাই করতে হবে। উদ্দীপকের কার্নো ইঞ্জিনের তাপগ্রাহকের তাপমাত্রা দ্বিগুণ করলা। তাপগ্রাহকের তাপমাত্রা এখন কত আছে, এটা হচ্ছে যে T1 তাপ উৎসের তাপমাত্রা, T2 তাপগ্রাহকের তাপমাত্রা, 2 মানে তাপগ্রাহক বোঝাবে, ঠিক আছে। আর Q1 মানে কি তাপ উৎসের তাপের পরিমাণ, আর Q2 মানে কি, Q2 মানে হলো তাপগ্রাহকের মধ্যে তাপের পরিমাণ। বিষয়গুলো বুঝিও ভালো মতো করে। বলছে কার্নো ইঞ্জিনের তাপগ্রাহকের তাপমাত্রা, তাপগ্রাহক যত আছে এখানে, তাপ উৎস তাপগ্রাহক T2 এখানে দ্বিগুণ করলা, ডাবল করলা, দেন দক্ষতা অর্ধেক হবে। তাহলে তুমি আগে একবার দক্ষতা বের করবা, দেন এটা ডাবল করে একবার দক্ষতা বের করবা, দুটার মধ্যে যাচাই করবা। আচ্ছা, তো এটা একবার বের করছো, আচ্ছা এটা তো একবার বের করা আছে, ক নাম্বার একবার বের করছো 53.2%, তাহলে একবার ডাবল করে দেখো, এই যে এটাকে তুমি ডাবল করলা 774 করলা, দেন একবার বের করলা 6%, তার মানে এটা দেখো একটা দ্বারা একটা ভাগ করে, তো হ্যাঁ দ্বিগুণ হবে না, এটা তোমার অর্ধেক হবে না, বরং আরও কম হবে। ঠিক আছে, 1 2 অর্ধেক তো না। এগুলো আমরা যে সূত্রগুলো পড়ে আসছি এগুলাই এন্ট্রপির একটা ম্যাথ দেখাই দেয়, খেয়াল করো। চট্টগ্রাম 2023 আসছে। ক্লসিয়াস পিস্টনযুক্ত সিলিন্ডারে 1 মোল হাইড্রোজেন গ্যাস নিয়ে পিবিএর লেখচিত্রে প্রদর্শিত একটি চক্র পেলেন। ক্লসিয়াস একটি প্রত্যাবর্তী চক্র। T1 এর পরিমাণ, T2 এর পরিমাণ দেওয়া আছে, বি এদিকে, এদিকে বি, এবং এদিকে হচ্ছে 2.5, আর যেগুলো তো বুঝছো। এটা কি সমস্ত প্রসারণ, সমস্ত রুদ্ধতাপীয় প্রসারণ, সমস্ত সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। বলতেছে উদ্দীপক অনুসারে হাইড্রোজেন গ্যাসকে বি থেকে সিতে আনতে কৃতকাজের পরিমাণ বের করো। এগুলো যদি তোমরা এখানে প্র্যাকটিস করে না যাও, পরীক্ষার হলে এরকম চিত্র দেখলে আকাশ থেকে পড়বে একদম, দেখবা যে অনেক কঠিন লাগতেছে ম্যাথগুলো। সেগুলো বাসায় ভালো মতো করে যদি প্র্যাকটিস করে যাও, উত্তরগুলো না দেখে নিজে নিজে, তাহলে সহজ লাগবে পরীক্ষার হলে গিয়েও। বি থেকে সি বিন্দুতে, এই যে বি থেকে সি বিন্দুতে এটা কৃতকাজ, তাহলে বি থেকে সি বিন্দু বলো কি, এটা
বি থেকে সি বিন্দুতে আনতে বি থেকে সি বিন্দুটা কি, এটা কি বললাম, তোমার সমুষ্ণ প্রসারণ, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র বসাবা, সিম্পল রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্রটা বসাবা করে এবি, এই যে W = nr1 - gamma T2 - T1, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র বসালে আনসার মিলে যাবে। ঠিক আছে, গামার পরিমাণ 1.4, কারণ এটা দ্বিপারমাণবিক গ্যাস। আচ্ছা, এরপর ক্লসিয়াসের দাবিটি যুক্তি কিনা। ক্লসিয়াস কি বলছে, এটা উনি বলছে যে এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়া যে বলছে, এটা আমরা একটু প্রমাণ করে দেখব। প্রত্যাবর্তী প্রক্রিয়ার আমাদের শর্তটা কি, প্রত্যাবর্তী প্রক্রিয়ার শর্ত হচ্ছে এক্ষেত্রে টোটাল এন্ট্রপিটা মোট এন্ট্রপির সমান হবে, মানে পূর্ণ চক্রে এন্ট্রপির পরিবর্তন 0 হবে আলটিমেটলি। ঠিক আছে, পূর্ণ চক্রে এন্ট্রপির পরিবর্তন কত হবে, 0 হবে। তো আমরা এটা একটু বের করব, প্রত্যেক অংশের এন্ট্রপি বের করতে হবে। কঠিন না, এটা তোমার বড় ম্যাথ লাগতেছে, বাট কঠিন না। আমি যে সূত্রগুলো দেখাই দিলাম, এই সূত্রগুলো দিয়ে এটা করতে পারবা। এই যে দেখো, ফার্স্টে তুমি এবি অংশের এন্ট্রপি বের করবা। এবি অংশটা কি, সমুষ্ণ প্রসারণ না, সমুষ্ণ প্রসারণের এন্ট্রপির জন্য যে সূত্রটা জানো, এটা দিয়ে তুমি এন্ট্রপি পরিবর্তনটা বের করবা। দেন বিসি অংশ, দেন এটা চারটা, এই যে এবি, বিসি, এবি, বিসি, সিডি, ডিএ, এই চারটা অংশের এন্ট্রপি বের করে দেন সবগুলো যোগ করে দিবা। যোগ করে দেখো যে 0 আসছে কিনা। 0 আসলে তোমার এটা প্রত্যাবর্তী, নাইলে না। তাহলে বের করো এবি অংশের। দেখো এবি অংশটা কি, সমুষ্ণ প্রক্রিয়া না। সমুষ্ণ প্রক্রিয়া আমরা জানি D = 0 হয়, মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0 হয়, এগুলো মাথায় রাখতে হবে। আরেকটা বলছে কি, সমায়তন প্রক্রিয়া DW এর মান 0 হয়, সমুষ্ণ প্রক্রিয়া DU এর মান 0 হয়, এগুলো আলাদা আলাদা। ডিকিউ DU + DW হয়, তাহলে ডিকিউ = DW = nRT ln B2/B1 হয়। তাহলে আমরা কি জানো তোমরা, এটা তো আমরা পড়ে আসছি তাই না, DS = dQ/T। আর এখানে DQ এর মানটা আমরা কি বলতে পারি, nRT ln B2/B1। ঠিক আছে, nRT ln B2/B1, কারণ এখানে ইউ যে DW বসাইতে পারো না। আর DW এর মান তো আমরা জানি, কৃত কাজের সূত্রটা জানো সমষ্ণ প্রক্রিয়ার জন্য, এটা বসাই দিলে আর কি, একই কথা। মানে তোমার এখানে আলাদা কোনো আমরা কিন্তু সূত্রগুলো বানাই আনবো না, এই যে সূত্রগুলো শিখছি এগুলো থেকে এখানে তোমাকে ইউজ করতে হবে। তো তুমি DS = dQ/dt জানো, আবার DQ = DW তো জানো, এক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে DUW সূত্রটা বসাই দিলা। বসাই দেওয়ার পরে এখানে মানগুলো বেরোবে, বুঝছো আশা করি। এরপরে দেখো বিসি অংশের পরিবর্তন। বিসি অংশটা কি, এটাকে রুদ্ধতাপীয় সংকোচন। এখন রুদ্ধতাপীয় প্রসারণ, এটা সমস্যা প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণের জন্য যেহেতু তোমার এটা তাপের তোমার আদান প্রদান হয় না, আলটিমেটলি আমরা জানি কি তাপ দেয়ও না তাপ নেয়ও না, তাহলে এন্ট্রপি পরিবর্তন কেন হবে, 0 হবে। সেমভাবে লাস্টের ধাপটা কিন্তু রুদ্ধতাপীয় সংকোচন, যেহেতু রুদ্ধতাপীয় তাই এখানে তাপের কোনো আদান প্রদান হবে না, 0 হবে। তার মানে তোমাকে প্রথমটা বের করতে হবে, তৃতীয়টা বের করতে হবে, ম্যাথ আরও ছোটো হয়ে গেল না। সিডি, তাহলে এই সিডিটা কি, আবার এটা কি, এটা হচ্ছে সমুষ্ণ প্রসারণ, এটা হচ্ছে সমুষ্ণ সংকোচন, আবার একই সূত্রগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবে। তবে এখন আর তোমার ওই যে এখানে এগুলো ইউজ করতে তুমি হবে, কারণ হচ্ছে যে তোমার এর মধ্যে আয়তনটা তোমার জানা নেই স্পেসিফিকভাবে। সো তোমার এখন আয়তনটা বের করতে হবে, কারণ এখানে তোমাকে আয়তন দেওয়া আছে। দেখো এই যে B1 এর পরে আয়তন তুমি এখানে ইয়ে করতে পারছো। আর হচ্ছে এখানে এটা হচ্ছে যে কত, এ বিন্দুতে, এই যে এ বিন্দু কই গেল, এ বিন্দুতে আয়তন হচ্ছে কত, এই যে দেওয়া আছে না এখানে 4 × 10⁻⁵। ঠিক আছে, সরি কত, 4.5 না, সমষ্ণ প্রক্রিয়া বিন্দুতে আয়তন B1 is equal, কিছু কি দেওয়া আছে এখানে, এখানে তো দেওয়া থাকার কথা, এ বিন্দু এগুলো আলাদাভাবে দেওয়া থাকবে, বুঝছো, কিন্তু এখানে দেওয়া নাই। এই যে T1 এর পরিমাণ T2 এর পরিমাণ দেওয়া আছে, বাকিগুলো তো দেওয়া নাই, তার মানে দেওয়া ছিল, লিখে নাই। তো এ বিন্দুতে আয়তন 2.5 × 10⁻³ মনে রাখবা। আর B2, এই যে বি বিন্দুতে আয়তনটা দেওয়া ছিল, মানে B2 এর মান দেওয়া ছিল দিকে B1 এর মান দেওয়া ছিল আর কি, বুঝছো। এখানে প্রশ্নে হয়তো এটা তুলে নাই, বাট বোর্ড কোয়েশ্চেনে নিশ্চয়ই দেওয়া ছিল, নাহলে তো ম্যাথ করা যাবে না। আচ্ছা, এরপরে আসো আমরা সিডি এর জন্য বের করবো এখন, সমষ্ণ সংকোচনের জন্য। তাহলে সিডি এর জন্য আমাদের এখানে যেহেতু তোমাকে B1 B2 দেওয়া আছে, B1 B2 এর জন্য B3 B4 এখন তোমাকে বের করতে হবে। ওকে, B3 B4 গুলো বের করতে হবে B1 B2 ইউজ করে। তাহলে আমরা সূত্র জানি T1 B1, তাপমাত্রার পরিবর্তনগুলো যাচাই করে আমরা বের করব। তাহলে T1 B1 দিয়ে, এখানে T1 তো জানো তোমার, এই যে T1 কিন্তু জানা আছে, আবার T1ও জানা আছে, T2ও জানা আছে। তো এই ক্ষেত্রে T1 B1 দিয়ে তুমি এটা আগে B3টা বের করছো, এই পাশের ওকে B2টা বের করছো, এই সূত্র T1 B2 T1 B1
গামা মাইনাস ওয়ান, T2 B2 গামা মাইনাস ওয়ান, এভাবে করে মানে B2 B3 ইউজ করছে একই কথা, কারণ এখানে B1 ইতিমধ্যে ইউজ করছে, তো এই জন্য B1গুলো আর এখানে ইউজ করে নাই, একাধিকবার একটার পরিচয় একটাই রাখছে। তুমি এবার সূত্রগুলো একটু চেঞ্জ করতে পারো, বা ইউজ করলে যে ভুল হবে তা না, করতে পারো, সমস্যা নেই। T1/T2 এভাবে করে এখানে রাখলা, ক্যালকুলেশন করে বের করলা। এখন তুমি কি বের করছো? তুমি B3 এর মান বের করছো, B4 এর মান এখনো জানো না। এই সূত্রটা ইউজ করে তুমি আবার B4 এর মান ইউজ করবা, PB টু দি পাওয়ার গামা, মানে P1 B1 গামা যেটা আমরা ইউজ করছি মূলত, P1 B1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু P2 B2 টু দি পাওয়ার গামা, এই সূত্রটা আবার ইউজ করবা। তাহলে এখানে ইউজ করে তুমি আবার এই যে PB, এখানে P এর মানগুলো তোমার এখন জানা আছে, এই যে P এর মান, চাপ, P4 এর মান, P5 এর, P3 P1 এবং P4 এর মান, মানে মূলত P1 B2 P2 এর মান, এগুলো ইউজ করে তুমি B4 এর মান বের করবা, দেন এখানে সূত্রে বসাবা, সূত্রে বসালে তো মান বেড়ে যাচ্ছে। আর এরপরে যেটা আছে DA, এটা তো আমরা জানি রুদ্রতাপীয় সংকোচন, রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কোনো কিছু হয় না, এন্ট্রপির পরিবর্তন হয় না, তার মানে এখানেও জিরো হবে। সবগুলো যোগ করবা, যেহেতু শূন্য হয় না তার মানে প্রত্যাবর্তী চক্র না। এগুলো একটা ম্যাথ ইউজ করে, মানে তুমি যদি সময় নিয়ে করো, আধা ঘন্টা সময় নিয়ে, তোমার অনেকখানি প্র্যাকটিস হয়ে যাবে, অনেকগুলো ম্যাথ তুমি এমনি এমনি নিজে নিজে পারবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এগুলো পারবা, সেগুলো খুবই সহজ আছে এগুলো, হ্যাঁ, জাস্ট এন্ট্রপি বের করবে, এই যে এন্ট্রপি বের করছে আর কর্মদক্ষতা বের করছে, খুবই সহজ, পারবা। এটাই বেরোতে দেখতেছি। এটা একটু বড় টাইপ আছে, এটা দেখাই দিব একবারে। সুজান, বুঝছো? তোমার তো মনে হয় গাইড জি নাই, ভাইয়া, তুমি কোত্থেকে পড়ো? আছে রয়্যাল গাইডের পিডিএফ আছে সম্পূর্ণ। ওই যে পিডিএফ থেকে? হ্যাঁ, আচ্ছা, আমি এই গাইডের পিডিএফটার লিঙ্কও দিয়ে দিছি, তুমি চাইলে রয়্যাল, আচ্ছা এটা তো পাইছো তুমি, এটা পড়লেই হবে। 2026 সালের গাইড না এটা? এটা আর কি, আমি যেটা থেকে পড়াচ্ছি। তাহলে দেখো, এগুলো পাওয়ার সম্ভাবনা অনেক বেশি পরীক্ষায়, এই চিত্রগুলো দিয়ে, কার্ণচক্র দিয়ে আসার সম্ভাবনা অনেক বেশি, এগুলো প্র্যাকটিস করিও, হ্যাঁ। সি বিন্দুতে আয়তন নির্ণয় করো, V3 এর মানটা আর কি, T1 B1 দিয়ে মানগুলো বের করবা। আর কি তো কাজ বের করতে বলছে, AB এর প্রসারণ, সমস্ত প্রসারণের সূত্রটা বসাইলা, আর BC হচ্ছে রুদ্রতাপীয় প্রসারণ, রুদ্রতাপীয় প্রসারণের সূত্রটা বসাইলা, মানে সূত্র তুমি সূত্রগুলো যত শার্পলি মনে রাখতে পারবা, তোমার জন্য তত সহজ হয়ে যাবে ম্যাথগুলা। এটা একটু করাই, এই টাইপটা একটু ভিন্ন, হ্যাঁ। গ নাম্বারটা দেখো, সিয়াম 1 কেজি বরফকে -10 ডিগ্রি তাপমাত্রার হতে 30 ডিগ্রি তাপমাত্রার পানিতে পরিণত করে, ছিল কত? -10 ডিগ্রির বরফ। আমি স্টেপগুলো দেখাই দিই, তোমরা বুঝে যাবা। -10 ডিগ্রির বরফ ছিল, এটা বরফ, -10 ডিগ্রি বরফে সে 30 ডিগ্রি পানিতে পরিণত করলো, এটা কি একবারে হয়ে গেল? না, স্টেপগুলো খেয়াল করো। -10 ডিগ্রির পানি থেকে আগে, বরফ থেকে আগে 0 ডিগ্রির বরফে পরিণত হয়েছে, বুঝছো? 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির পানিতে পরিণত হয়েছে, 0 ডিগ্রির পানি থেকে তারপর 30 ডিগ্রির পানিতে পরিণত হয়েছে, এটা হচ্ছে এই স্টেপে মূলত তোমার কাজটা সম্পন্ন হয়েছে। -10 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির বরফ, এরপর আবার 0 ডিগ্রির পানি, এরপর 30 ডিগ্রির পানি, মানে আগে অবস্থার পরিবর্তন, তারপর তাপমাত্রা, তারপর এভাবে করে চলতে গেছে। সামির 30 ডিগ্রি তাপমাত্রা পানি 1 কেজি পানিতে এত তাপমাত্রা বয়সে পরিণত করা হলো। আমি এটা জাস্ট করাই দিব। সামিরের প্রক্রিয়া মোট প্রয়োজনীয় তাপ বের করো, মানে কিউ, টোটাল কিউ এর মান বের করতে হবে। আমি তোমাকে কিউ এর সূত্র বলছিলাম কিছু লাস্টে গিয়ে। দেখো, এক্ষেত্রে কিসের পরিবর্তন, আগে তোমাকে এখানে তাহলে তাপ বের করতে হচ্ছে না, তার মানে আমাদের সূত্রের প্রথম অংশগুলা, মানে তাপের পরিমাণ, এই যে এখানে কি বলছি, তাপের পরিবর্তন জানতে চাইলে, তাহলে তাপমাত্রার পরিবর্তন হলে dQ = ms ডেল্টা, অবস্থার পরিবর্তন হলে dQ = ml, মনে থাকবে? তাপমাত্রার পরিবর্তন হলে dQ = ms ডেল্টা, অবস্থার পরিবর্তন হলে dQ = ml। তাহলে আসো, এখানে আমরা এখন এটাই ইউজ করব, যেখানে কিসের পরিবর্তন, বরফ আছে, এখানেও বরফ আছে, তার মানে অবস্থার পরিবর্তন হয় নাই, বাট তাপমাত্রার পরিবর্তন হয়েছে। তার মানে এখানে তাপমাত্রা পরিবর্তন হলে dQ = কি বলছি, তাপমাত্রা পরিবর্তন হলে ms ডেল্টা, এই সূত্রটা ইউজ করব। তাহলে একবার dQ পাইলা, dQ1 দাও এটাকে,
এরপরে এখানে 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানিতে পরিণত হলো, তার মানে এখানে অবস্থার পরিবর্তন হয়েছে না, মূলত তাপমাত্রাটা কি এখানেও 0 এখানেও 0, তার মানে অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তন হলে কি বলছি, dq = ml, তাহলে এখানে আরেকটা dq বলে, dq2 দাও এটাকে। এরপরে আবার পানি থেকে এখানে 30 ডিগ্রি পানি, এক্ষেত্রে অবস্থা একই, পানি পানি বাট তাপমাত্রা পরিবর্তন, আবার dq = ms delta এটা সূত্রটা ইউজ করবা। তাহলে এখানে আবার dq3 দাও, দেন সবগুলো যোগ করবা, তুমি টোটাল dq পেয়ে যাবা, মানে টোটাল তাপের পরিমাণ। সূত্রর অ্যাপ্লিকেশনটা আশা করি বুঝছো। অবস্থার পরিবর্তন হলে dq = ms delta এটা, তাপমাত্রা পরিবর্তন হলে dq = ms delta এটা, অবস্থার পরিবর্তন হলে dq = ml, ঠিক আছে। তো তুমি স্টেপগুলোকে ভাগ করবা। আচ্ছা, এরপরে যদি বলতো এখানে বাষ্পীভবনত হয়েছে, বাষ্পীভবনত হলে আবার অবস্থার পরিবর্তন হবে, কিন্তু মানে তাপমাত্রা অবস্থার পরিবর্তন হবে এবং তাপমাত্রা একই থাকবে। যাই হোক, তাহলে তুমি আগে q1 = ms delta, তারপর q = ml, আবার কই গেল, কি বলছি এখানে, সামিরের 30 ডিগ্রি, এখানে কি বলছে সামির, আচ্ছা এখানে তো সিয়ামের বিষয়টা আমি তোমাদেরকে বুঝাইলাম, এটা হচ্ছে সিয়ামের বিষয়, বুঝছো, এটা সিয়াম করছে, সামিরের বিষয় তো আলাদা, এটা তো এটা আশা করি বুঝছো, এটা বুঝলে হবে। সামির কি বলছে, সামির 30 ডিগ্রির 1 কেজি পানিকে 100 ডিগ্রির বাষ্পে পরিণত করলো। আচ্ছা এটা বুঝাই দিই, সামির কি করলো, 30 ডিগ্রির 1 কেজি পানি, 30 ডিগ্রির পানি, 30 ডিগ্রি পানি থেকে একবারে বাষ্পে পরিণত হলো 100 না, 30 ডিগ্রির পানিটা আগে 100 ডিগ্রির পানিতে পরিণত হলো, 100 ডিগ্রির পানিতে, 100 ডিগ্রি পানিতে, তারপরে 100 ডিগ্রি তাপমাত্রার বাষ্পে পরিণত হলো, এটা হচ্ছে তার প্রক্রিয়া। তাহলে এখানে আরেকটা প্রক্রিয়া কম মূলত। তাহলে খেয়াল করো, আগে 30 ডিগ্রির পানিটা 100 ডিগ্রির পানিতে পরিণত হলো, তার কারণে কিসের পরিবর্তন, তাপমাত্রা পরিবর্তন হলে dq = ms delta এটা সূত্রটা ইউজ করবা। এরপরে 100 ডিগ্রি পানিটা 100 ডিগ্রি বাষ্পে পরিণত হলো, এখানে অবস্থার পরিবর্তন, তার মানে dq = ml ইউজ করবা, ঠিক আছে। তাহলে এখানে দুইটা কাজ করবা, একটা হচ্ছে ms delta, একটা হচ্ছে যে ml, এই যে dq = ms delta, এরপর dq = ml, দুটো যোগ করে দিলা। বুঝতে পারছো কিনা বলো তো, সাউন্ড বোঝা গেছে? এই টাইপটাও গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে মাঝে মধ্যে, পেছায় পেছায় আসে। মাহি, হুম, বুঝি নাই। বুঝো নাই, এটা বুঝো নাই, ওকে। খেয়াল করো কি বলছে, তোমাকে বলছে আমরা আগে সূত্রগুলো বুঝতে হবে, ঠিক আছে। সূত্র কি বলছি দেখো, তোমাকে যদি তাপের পরিবর্তন জানতে চাই, হ্যাঁ তাপের পরিবর্তন জানতে চাই, খেয়াল করো, মানে তাপ কতটুকু এখানে পরিবর্তন হয়েছে এটা যদি জানতে চাই, তুমি কীভাবে সূত্রগুলো অ্যাপ্লাই করবা। দেখো, যদি তাপের পরিবর্তন জানতে চাই এবং তোমার যদি আগে তাপমাত্রার পরিবর্তন হয়, তুমি dq = ms delta সূত্রটা অ্যাপ্লাই করবা। আর যদি অবস্থার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন তো বুঝছো, একটা তাপমাত্রা 10 ছিল হয়ে গেছে 20, এটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। আর অবস্থার পরিবর্তন মানে তাপমাত্রা একই বাট হয়েছে অবস্থার পরিবর্তন, মানে কঠিন ছিল হয়ে গেছে কি তরল, এটা হচ্ছে যে অবস্থার পরিবর্তন। তাহলে তাপমাত্রা পরিবর্তন মানে তাপমাত্রা চেঞ্জ হবে, অবস্থা পরিবর্তন মানে কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্প, এরকম অবস্থা, তখন তুমি dq = ml সূত্রটা ইউজ করবা। এখন এখানে খেয়াল করো, কই গেল রে, এখানে খেয়াল করো, এখানে সামির 30 ডিগ্রির পানিটা 100 ডিগ্রির পানিতে বাষ্পে পরিণত করলো। এখন 30 ডিগ্রির পানি 100 ডিগ্রির বাষ্পে পরিণত হবে দুইটা স্টেপে, এটা তোমাকে একটু বুঝতে হবে। তাহলে ছিল কত ডিগ্রির পানি, 30 ডিগ্রির পানি, 30 ডিগ্রির পানিটা আগে 100 ডিগ্রির পানিতে পরিণত হবে, মানে আগে তাপমাত্রাটা বৃদ্ধি পাবে, তারপর সেটা 100 ডিগ্রির বাষ্পে পরিণত হবে, ঠিক আছে। সে আমাকে প্রশ্নে ডিরেক্ট বলছে 30 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি বাষ্প, বাট এটা মূলত দুটো স্টেপে হয়ে গেছে। 30 ডিগ্রি পানিটাকে 100 ডিগ্রি পানিতে পরিণত হবে, 100 ডিগ্রি পানিটা আবার 100 ডিগ্রি বাষ্পে পরিণত হলো, স্টেপ বাই স্টেপ। এখন প্রথম স্টেপে খেয়াল করো, তাপের পরিবর্তন তোমাকে জানতে চাচ্ছে এখানে আলটিমেটলি, মানে ডিকিউ এর পরিমাণ জানতে চাচ্ছে। তো এখানে আলটিমেটলি এই সূত্রগুলো ইউজ হবে। এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে ইউজ করো তাপমাত্রার পরিবর্তন হয়েছে, কিন্তু 30 থেকে হয়েছে 100, তাপমাত্রার পরিবর্তন না। আমি বলেছি তাপমাত্রা পরিবর্তন হলে dq = ms delta সূত্রটা ইউজ করবা। আর অবস্থার পরিবর্তন হয়েছে দ্বিতীয় ক্ষেত্রে, এখানেও 100 ডিগ্রি এখানেও 100 ডিগ্রি, তাপমাত্রা একই বাট এখানে পানি এখানে বাষ্প, তার মানে অবস্থার পরিবর্তন হয়েছে না। অবস্থান পরিবর্তন হলে dq = ml সূত্রটা ইউজ করবা। এই জন্য এখানে আগে dq ms delta দিয়ে তুমি একবার তাপের পরিমাণ বের করছো, আবার ml দিয়ে আবার তাপের পরিমাণ বের করছো, দুটো যোগ করছো, দুটো যোগ করে আলটিমেটলি টোটাল এত তাপ খরচ করে সে এত ডিগ্রি পানি থেকে এত ডিগ্রি
ডিগ্রি বাষ্পে পরিণত হলো। এটাই কাজটা এখানে করছে। দেখো Q1 ইজ ইকুয়াল টু এমএস ডেল্টা, এটা গুলো তোমাকে স্টেপ বাই স্টেপ বুঝতে হবে, নাহলে তুমি রিলেট করতে পারবে না। এই 1 কেজি পানিকে 30 ডিগ্রি পানিকে আগে 100 ডিগ্রি পানিতে পরিণত করছে, এরপরে 100 ডিগ্রি পানিটাকে আবার 100 ডিগ্রি তাপমাত্রা বাষ্পে পরিণত করছে। তখন তুমি আঁকবা, তখন সহজ লাগবে। Q ইকুয়াল টু এমএস ডেল্টা, 100 থেকে 30, ডেল্টাটার মান কত 30 বিয়োগ 100 থেকে 30 বিয়োগ মানে 100 থেকে 30 বিয়োগ, তাহলে ডেল্টাটা বের করে। আর পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন, এটা মুখস্থ, দেওয়া থাকতে পারে নাও দেওয়া থাকতে পারে, ঠিক আছে, দেওয়া থাকে যদিও। আর তাহলে Q1 বের করলে, আর Q2 মানে কি ml বললাম, কারণ 100 ডিগ্রি পানি থেকে এখন 100 ডিগ্রি বাষ্পে পরিণত করবা, অবস্থার পরিবর্তন, পানি থেকে বাষ্প, তখন Q ইকুয়াল টু ml, l এর মান দেওয়া থাকবে, দেন বের করলে, দেন দুইটা যোগ করলা। বুঝছো এখন? হ্যাঁ বুঝছি। ওকে। আর এন্ট্রপিগুলো সেম, এন্ট্রপিগুলো সূত্র দেখে দেখে বসাবা। এই যে যেটা বললাম, ওই দ্বিতীয় সিয়ামের ক্ষেত্রে এন্ট্রপির বিষয়টা বলছে, দেখো ভালো মতো করে দেখো একটু। সিয়ামের ক্ষেত্রে আমি এন্ট্রপির বিষয় এখানে বললাম না। এই যে যদি এন্ট্রপির পরিবর্তন জানতে চাই, তাপমাত্রা পরিবর্তন হলে ডিএস ইজ ইকুয়াল টু এমএস লন T2 বাই T2, আর অবস্থা পরিবর্তন হলে ডিএস ইকুয়াল টু এমএল বাই টি আইস, মানে টি আর কি, টি দিয়ে মনে রাখতে পারো তুমি। এক্ষেত্রে বিষয়টা একই, যে সিয়ামের ক্ষেত্রে তোমাকে এন্ট্রপি যে জানতে চাচ্ছে S1, S2, S3, S4, হ্যাঁ। এই যে তুমি আগে প্রথম ক্ষেত্রে মানে -10 থেকে 0 ডিগ্রি বরফ হলো না, মানে এখানে কিসের পরিবর্তন হলো, তাপমাত্রার পরিবর্তন হলো। তাপমাত্রা পরিবর্তন হলে এই যে এমএস লন T2 বাই T1, আর 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানির ক্ষেত্রে অবস্থা পরিবর্তন না, ওই যে এমএল বাই টি যেটা বললাম, দেখো নাই এমএল বাই টি, এখনই তো দেখালাম। এরপরে আবার 0 ডিগ্রি পানি থেকে 30 ডিগ্রি পানিতে পরিণত হলো। আমি শুরুতে যেটা বললাম, শুরুতে যেটা আমি এক্সপ্লেন করলাম, এই যে 10 ডিগ্রি বরফ সে সিয়াম, 10 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি বরফ, 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি, 0 ডিগ্রি পানি থেকে 30 ডিগ্রি পানিতে পরিণত হলো আলটিমেটলি, ঠিক আছে। এগুলো 3টা স্টেপে আলটিমেটলি ভাগ হলো। এই 3টা স্টেপটা তোমাকে 3টা ধাপ অতিক্রম করে এন্ট্রপিগুলো সব বের করতে হবে। তাহলে আগে S1 এর ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন, তাহলে তুমি S1 এর সূত্র দিলা এমএস লন T2 বাই T1, আর S2 তে হলো তাপমাত্রা পরিবর্তন হয় না, বাট অবস্থার পরিবর্তন, 0 থেকে 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানিতে পরিণত হয়েছে, অবস্থার পরিবর্তন হলে আমরা জানি ml বাই টি আইস বা টি আলটিমেটলি 273 দ্বারা ভাগ। এরপরে আবার 0 ডিগ্রিতে 30, তাহলে এমএস লন T2 বাই T1 বের করবা, সবগুলো যোগ করবা। বুঝতে পারছো কি না বলো? মূল আপেক্ষিক তাপ বের করছে না, একই, এটাই অ্যান্সার। বুঝছো বলো তো একটু? এরপরে সামিরেটটা বের করছে আর কি। বুঝছি। ওকে, এরপরে সামিরেটটা বের করছে, সামিরেটটাও সেমভাবে বের করবা, যোগ করবা। এই যে সামিরেটটা দুটো স্টেপ ছিল কিন্তু, একটা হচ্ছে শুরুতে তাপমাত্রা পরিবর্তন, এরপর আবার অবস্থার পরিবর্তন। তো এইভাবে করবা আর কি, হ্যাঁ এইভাবে করে করবা। দেখো এখানে অন্য টাইপ কিন্তু পাবা না তুমি, এই ঘুরে ফিরে এগুলাই, এর চাইতে কঠিন ম্যাথ আসা সম্ভব না। সো তুমি এরকমই পাবা, এটা শিওর রাখতে পারো, মানে তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করে যেতে হবে। তুমি হুবহু টাইপ তো কখনো পাবা না, একটু ঘুরায় পেঁচায় থাকবে। তুমি এমনভাবে প্র্যাকটিস করো যাতে ওই ঘুরায় পেঁচায় দিলে এটা তুমি নিজে বুঝতে পারো যে ঘুরায় পেঁচায় দিছে এবং কীভাবে তুমি সলভ করবা। তো প্র্যাকটিস করতে হবে, আসলে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে।